তেল হলো শয়তানের মল। অর্থাৎ এরকম একটি কথাই বলেছিল ভেনেজুয়েলার সাবেক তেলমন্ত্রী জুয়ান পাবলো প্যারেস আলফাংসো। তিনি হচ্ছেন এই ওপেকের প্রতিষ্ঠাতা বলা যায় ওনাকে, ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা। আসলে কি তেল এটা কি শয়তানের মল? উনি বলেছিল যে অয়েল ইজ ডেভিলস ক্রিয়েশন, অর্থাৎ তেল হলো শয়তানের মল। এটি যত যুদ্ধ এবং যত আহ, হানাহানি এবং আধিপত্যবাদ, এটার মূল পেছনে রয়েছে তেল, এরকম একটি কথা উনি বলেছিলেন। তো চলুন আমরা আজকে বিস্তারিত দেখব যে এই তেলের কারণেই কি ভেনেজুয়েলার এই আজকের এই করুণ পরিণতি অথবা আজকের এই দুর্যোগের কারণ। আজকে আমরা দেখব ওপেক জোট এর গঠন, পটভূমি, ইতিহাস, কিভাবে ওপেক জোট গঠন হলো, এর ইতিহাস কি। আর পাশাপাশি দেখব এর সাথে ভেনেজুয়েলার যে সাম্প্রতিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আহ, হামলা, সেটি আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা করব। অর্থাৎ এই আসন্ন 50তম বিসিএসের প্রিলি এবং লিখিত সকল এছাড়াও সকল পরীক্ষার জন্য এই যে ওপেক এবং ভেনেজুয়েলা ইস্যু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসন্ন 50তম বিসিএস প্রিলিমিনারিতে অবশ্যই একটি দুটি প্রশ্ন আসবেই আসবে। সো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের স্পষ্ট হয়ে যাবে, সব কিছু সকল ধারণা স্পষ্ট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব ওপেক। আসলে ওপেক কি? এই ওপেক, ওপিইসি, এই ওপেকের ফুল মিনিং হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা হচ্ছে ওপেকের ফুল ফর্ম। ওপেক প্রতিষ্ঠা হয় 1960 সালের 14ই সেপ্টেম্বর। ওপেক প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। তো সবচেয়ে মজার বিষয়, এই বর্তমানে যে ভিয়েনাতে যে এর সদর দপ্তর, এটা কিন্তু 1965 সালের পূর্বে ছিল না। প্রথমে এটার সদর দপ্তর ছিল হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তাহলে প্রথমে এটার সদর দপ্তর কোথায় ছিল? সুইজারল্যান্ডের জেনেভাতে। এটা হচ্ছে জেনেভা। আপনারা একটু এখানে লিখে রাখলে ভালো হবে যে জেনেভা। তাহলে প্রথম ছিল জেনেভাতে, এটার সদর দপ্তর জেনেভাতে ছিল। এরপরে অস্ট্রিয়াতে, ভিয়েনার অস্ট্রিয়াতে করা হয়। তাহলে অস্ট্রিয়াতে কেন করা হলো? কারণ ভিয়েনা হচ্ছে মোটামুটি কূটনীতিকভাবে নিরপেক্ষ একটা দেশ, এই জন্য এখানে ওপেকের সদর দপ্তর করা হলো। কিন্তু পরীক্ষাতে যদি আসে যে ওপেক প্রতিষ্ঠার স্থান কোথায়, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে বাগদাদ। অর্থাৎ ইরাকের বাগদাদে হচ্ছে ওপেক প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এরপরে জেনেভাতে প্রথমে হচ্ছে এর সদর দপ্তর করা হয়। পরবর্তীতে 1965 সাল থেকে হচ্ছে ভিয়েনাতে এর সদর দপ্তর করা হয়। তো এর উদ্যোক্তা ছিল ভেনেজুয়েলার সাবেক তেলমন্ত্রী জুয়ান পাবলো পেরেস আলফাংসো। ইনি হচ্ছে এর উদ্যোক্তা। তো এরপরে আমরা দেখব প্রতিষ্ঠাতা দেশ কয়টি ছিল। তো এই ওপেক জোটের প্রথম প্রতিষ্ঠাতা দেশ ছিল 5টি। এরা ছিল ইরান, ইরাক, কুয়েত, সৌদি এবং ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলা কিন্তু এই ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। তো এই 5টি দেশ, এর বাইরে বর্তমানে টোটাল এই 5টি সহ আরও এই 7টি দেশ হচ্ছে ওপেকের সদস্য। তার মানে বর্তমানে 12টি দেশ হচ্ছে এই ওপেকের সদস্য। এরা হচ্ছে, বাকি 7টি হচ্ছে আলজেরিয়া, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, গ্যাবন, লিবিয়া, নাইজেরিয়া, ইউএই, ইউনাইটেড আরব আমিরেটস, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, এই জোটের মূল উদ্দেশ্য কী? এই ওপেক জোটের মূল উদ্দেশ্য আসলে কী? এর মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব তেলের দাম, এই যে বিশ্ব বাজারে যে তেলের দাম, এটার স্থিতিশীল অবস্থা বজায় রাখা। এরপরে সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদন আর নীতির যে একটা সমন্বয়, এটা সমন্বয় রক্ষা করা এবং ভোক্তা যে দেশগুলো আছে এদের মধ্যে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত করা। এরপর হচ্ছে তেল শিল্পে যাতে ন্যায্য আয় নিশ্চিত করতে পারে, অর্থাৎ উৎপাদনকারী দেশগুলো যাতে তাদের ন্যায্য যে আয় সেটা নিশ্চিত করতে পারে। এরপরে আমরা এর আসলে গঠনের পটভূমিটা দেখব। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিল্পায়ন দ্রুত বেড়ে যায়। এটা আমরা সকলেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি শিল্পায়ন দ্রুত বেড়ে যায়। ফলে কি হয়, ইউরোপ এবং আমেরিকার এনার্জি ডিপেন্ডেন্সি বেড়ে যায়। মানে ইউরোপ আর আমেরিকাতে একটা যে তাদের যে শিল্প কারখানা চালাতে এনার্জির উপরে বেস করে তাদেরকে এনার্জি ডিপেন্ডেন্সি তৈরি হয়। এর ফলে তেল হয়ে ওঠে স্ট্র্যাটেজিক কমোডিটি।
তেল হয় স্ট্র্যাটেজিক একটা কমোডিটি, অর্থাৎ কৌশলগত একটা পণ্যে পরিণত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তেল উৎপাদনকারী যে এই যে তেল উৎপাদনকারী দেশের হাতে এর কোনো নিয়ন্ত্রণ ছিল না, অর্থাৎ যারা উৎপাদন করতো এই উৎপাদনকারী দেশের হাতে এই তেলের কোনো নিয়ন্ত্রণ ছিল না বিশ্ববাজারে, এরা নিয়ন্ত্রণ ছিল পশ্চিমাদের হাতে। মূলত ওয়েস্টার্ন যে অয়েল কোম্পানিজ, এই যে এদের যে যে কোম্পানিগুলা ওয়েস্টার্ন অয়েল কোম্পানিসের আন্ডারে আসলে 7টা কোম্পানি, এদেরকে বলা হতো সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স যে দেশ ইয়াগুলা কোম্পানিগুলা, সেভেন সিস্টার্স কোম্পানির মধ্যে আছে হচ্ছে এক্সন, তারপর মোবিল, শেভরন, গালফ অয়েল, টেক্সাকো, বিপি, তারপরে হচ্ছে রয়্যাল ডাচ শেল। এই 7টা কোম্পানি এরা হচ্ছে মূলত এই যে বিশ্ববাজারে তখনকার সময়ে এই যে তেলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। এর ফলে এরা করতো কি, এই সময়ে যে তেলের যে প্রাইস এটা সেট করতো মূলত পোস্টেড প্রাইস নামে একটা সিস্টেম ছিল। এটা হচ্ছে পোস্টেড প্রাইস সিস্টেম। এই পোস্টেড প্রাইস সিস্টেমটা আসলে কি? এই পোস্টেড প্রাইস সিস্টেমটা হলো যে কোম্পানিগুলো ছিল ওই 7টা কোম্পানি, এরা হচ্ছে কাগজে কলমে তাদের ইচ্ছে অনুযায়ী তেলের দাম বাড়াতে বা কমাতে পারতো। অর্থাৎ তারা তারা ইচ্ছা অনুযায়ী তেল চাইলে বাড়াইলো, চাইলে দাম কমাইলো, তাদের হাতে ছিল সব। তো তারা এই কাজটা করতো এই পোস্টেড প্রাইস সিস্টেমে। এর ফলে হতো কি, তারা হচ্ছে যে উৎপাদনকারী দেশগুলো তারা হচ্ছে তাদের যে প্রাপ্য ট্যাক্স এবং রয়্যালিটি সেটা হচ্ছে তারা বঞ্চিত হতো। অর্থাৎ যদি আমি উদাহরণস্বরূপ বলি যে পোস্টেড প্রাইস সিস্টেমটা আসলে কি, ধরা যাক পার ব্যারেল ধরলাম হচ্ছে তেলের বাজার মূল্য, মানে তাদের পোস্টেড প্রাইস অনুযায়ী ধরা হলো হচ্ছে ধরলো $60। আচ্ছা, এখন আসলে অ্যাকচুয়াল বাজার পার ব্যারেল ধরেন হচ্ছে $66। এখানে যে অতিরিক্ত $6, এই $6 হচ্ছে তারা অতিরিক্ত কোম্পানির পকেটে যেত। তারা এই যে অ্যাকচুয়াল প্রাইসটা উৎপাদনকারী দেশ পেত না, তারা পেত কি, এই যে পোস্টেড প্রাইজের যে দাম এইটার সামান্য একটা রয়্যালিটি বা ট্যাক্স তারা পেত, পেত। তার মানে অধিকাংশ প্রফিট কাদের হাতে যেত? এই যে কোম্পানির হাতে যেত। এরপরে এর ফলে কি হতো, তারা হচ্ছে উৎপাদনকারী দেশ তাদের আয় থেকে বঞ্চিত হতো। এরপর 1959 থেকে 60 এই সালে এই সময়ে এসে হঠাৎ করে এই যে পোস্টেড প্রাইস একেবারেই কমিয়ে ফেলে এই যে কোম্পানিগুলো। এতে কি হয়, এই যে উৎপাদনকারী দেশ আরও বঞ্চিত হতে থাকে। তো এরপরে এই ঘটনার ফলে কি হয়, উৎপাদনকারী দেশের একদিকে রাজস্ব কমে যায়, রাজস্ব ঘাটতি হয়, এরপরে তাদের বাজেট সংকট দেখা দেয়, এরপরে তাদের যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছিল এই উন্নয়ন প্রকল্পগুলোর যে ব্যয় এটা তারা মানে হচ্ছে সংকুলন করতে পারতেছিল না। যার কারণে কি হয়, তারা হচ্ছে ধীরে ধীরে তাদের অর্থনীতি সংকুচিত হয়। এর ফলে তারা ধীরে ধীরে বুঝতে পারে এই দেশগুলো যে আমাদের একার পক্ষে এই বিষয়টা হ্যান্ডেল করা সম্ভব না, এবং এই সকল সমস্যা সমাধানের জন্য আমাদের যারা উৎপাদনকারী দেশগুলো আছি এদের সম্মিলিতভাবে এদেরকে ভয়েস রেজ করতে হবে, অথবা একটা সংগঠন করতে হবে। এই তাদের যে চিন্তা চেতনা, হ্যাঁ, তাদের শোষণ থেকে মুক্তির যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার বাস্তব রূপ হলো আজকের এই ওপেক। এই চিন্তা চেতনা থেকে কি হলো, আজকের এই ওপেক প্রতিষ্ঠা হলো। তো আশা করি বুঝতে পারছেন যে ওপেক কেন হইলো এবং কি কারণে ওপেকের প্রতিষ্ঠা হইলো। তো এরপরে আমরা দেখব যে যুক্তরাষ্ট্র কেন হামলা চালালো, এই যে ভেনেজুয়েলার উপরে যে হামলা চালালো, এই হামলা চালানোর পিছনে আসলে মেইন কারণগুলো কি। যুক্তরাষ্ট্রের এই হামলা চালানো যুক্তরাষ্ট্রে যেই তাদের যে ন্যারেটিভ দাঁড় করিয়েছে, এই ন্যারেটিভের মধ্যে আছে মূলত 3টা প্রধান ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছে। এখানে তারা বলছে যে অভিবাসন ঠেকাতে তারা এই হামলা চালিয়েছে, এবং মাদক এবং হচ্ছে যে আমরা বলি যে কি বলা যায় নার্কো টেররিজম, যাকে বলি আমরা নার্কো টেররিজম, একটা নতুন টার্ম আপনার হয়তো জেনে থাকবেন, নার্কো টেররিজম হচ্ছে যে মাদক কেন্দ্রিক যে সন্ত্রাসবাদ, সেটা হচ্ছে নার্কো টেররিজম এর কারণে তারা নাকি হামলা চালাইছে, এবং অভিবাসন এবং মাদক সমস্যা। আচ্ছা, এইখানে এই
মূলত কিছুদিন মানে কিছু বছর ধরেই এই যে ইউএসএতে এই যে মাদক, ভয়াবহ মাদক, এটার নাম হচ্ছে ফেন্টানিল। এই ফেন্টানিল যে মাদক, এইটার ভয়াবহ বিস্তার শুরু হয়েছিল এবং এই কারণে প্রচুর মানুষ মারা যাচ্ছিল এই ফেন্টানিলের কারণে। তো এটা নিয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যে একটা প্রশাসনের মধ্যে একটা ভীতি কাজ করতেছে যে তারা হচ্ছে মানুষ কি কন্ট্রোল করতে পারতেছে না মাদক, এই ফেন্টানিল মাদকের কারণে, ভয়াবহ মাদক। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে আমরা যে হেরোইন মাদক, হেরোইনের চেয়ে 50 গুণ শক্তিশালী মাদক হচ্ছে এই ফেন্টানিল। তো এইটা অলরেডি তাদের কনসার্নে আছে। এরপর শুরু হয়েছে, তারা করছে কি, যে তারা চিন্তা করতেছে যে এই যে ভেনেজুয়েলাতে যে নিকোলাস মাদুরো, সে নাকি হচ্ছে এই আহ, এই যে মাদক সাপ্লাই এর সাথে জড়িত। তো মূলত 2013 সাল থেকে অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক দমনপীড়নের কারণে প্রায় 80 লাখ ভেনেজুয়েলাবাসী দেশ ছেড়েছেন। এই যে অর্থনৈতিক যে খারাপ অবস্থা ভেনেজুয়েলা, সেই জন্য 80 লাখ মানুষ দেশ ছেড়েছে, যাদের অধিকাংশই হচ্ছে ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশে পুনর্বাসিত হয়েছে। মানে আমেরিকাতে না, ল্যাতিন আমেরিকার কোনো দেশগুলোতে পুনর্বাসিত। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই হচ্ছে এদিকে কী করলো, ট্রাম্প অভিযোগ করে বসেছে যে মাদুরো তাদের যে ভেনেজুয়েলা যে কারাগার এবং মানসিক যে হাসপাতাল, এই হাসপাতালগুলো খালি করে বন্দীদের যুক্তরাষ্ট্রে অভিবাসনে বাধ্য করতেছে। মাদুরোর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে হচ্ছে ট্রাম্প। তো তবে এই অভিযোগ হচ্ছে কারাকাস, মানে ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস, তো এই কারাকাস হচ্ছে প্রত্যাখ্যান করেছে যে এটা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় যে কারণ হিসেবে ট্রাম্প মাদকের ট্রাক দ্বিতীয় কারণ হিসেবে ট্রাম্প হচ্ছে মাদকের কথা বলছে। তো এখানে তার দাবি ভেনেজুয়েলা যে কোকেন পাচারের একটি প্রধান ট্রানজিট রুট, মানে হচ্ছে ভেনেজুয়েলা যে ভেনেজুয়েলা নাকি হচ্ছে কোকেন পাচারের প্রধান একটা রুট, এই হিসেবে তারা ট্রাম্প চিহ্নিত করেছে ভেনেজুয়েলাকে। এরপরে এবং যুক্তরাষ্ট্রের যে এই যে এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্প, সে হচ্ছে ভেনেজুয়েলার দুটি অপরাধী গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করছে। এর মধ্যে একটি হচ্ছে ট্রেন দে আরাগুয়া, এটা হচ্ছে এক নম্বরে হচ্ছে দুটি গোষ্ঠী আছে ভেনেজুয়েলার, ট্রেন দে আরাগুয়া, আর 2 নম্বরে হচ্ছে কার্টেল দে লস কার্টেল দে লস সোলেস। এই ভেনেজুয়েলার দুটি সংগঠনকে ট্রাম্প বলছে এরা সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করছে। আর এই যে দ্বিতীয় যে সংগঠনটা, এইটার প্রধান প্রধান মদতদাতা এবং প্রধান হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট খোদ মাদুরোকেই বলা হয়েছে যে এইটার প্রধান হচ্ছে এই সংগঠনের প্রধান হচ্ছে মাদুরো, এটা বলছে ট্রাম্প। আচ্ছা, এই গেল মোটামুটি তাদের অভিযোগ। এরপরে আসেন, এই অভিযোগগুলো ভেনেজুয়েলা বলতেছে যে এই মাদককে কেন্দ্র করে মাদককে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ভেনেজুয়েলার উপরে আগ্রাসন চালাতে, এবং এদের যে ভেনেজুয়েলার যে তেল এবং যে অন্যান্য সম্পদ, এগুলো হচ্ছে কুক্ষিগত মানে আত্মসাৎ করার জন্য মাদককে সামনে রেখে, মানে হচ্ছে একটা আইওয়াশ, মানে হচ্ছে মাদক বিরোধী অভিযানের নামে তারা হচ্ছে ভেনেজুয়েলার তেলকে তারা হচ্ছে জব্দ করতে চাচ্ছে, তেল সম্পদকে। আর এই যে ট্রাম্প যেগুলো হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে যে এই যে অভিযোগগুলো এনেছে, এগুলো একটিও কিন্তু প্রমাণিত হয়নি। এবার আন্তর্জাতিক বিশ্লেষক এবং সচেতন মহল সহজে এটা আসলে অনুমান করতে পারবে আসলে কিসের জন্য এই আগ্রাসন। আলটিমেটলি হচ্ছে তেল সম্পদ অথবা অন্যান্য সম্পদের কারণেই হয়ে থাকবে, এটা আমারও মতামত আর কি। তো তো আপনারা পরীক্ষাতে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, রিটেনে এতটুকু ইনফরমেশন থাকলে আপনারা যে কোনো প্রশ্ন লিখতে পারেন। পাশাপাশি প্রিলিতে আপনারা হচ্ছে আসতে পারে যে এই ঘটনাগুলো আসতে পারে, এবং ওপেক গঠন, ওপেকের সদর দপ্তর কোথায়, এই বেসিক ইনফরমেশনগুলো আপনারা দেখবেন, এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবেন। এবং ওই যে বর্তমান যে প্রেসিডেন্ট ভেনেজুয়েলার যে নারী প্রেসিডেন্ট, উনি হচ্ছে যে ক্ষমতা দখল করে নিয়েছেন, যে ওনার নাম হচ্ছে ডেলসি রদ্রিগেজ। এই ডেলসি রদ্রিগেজের নামটা একটু মনে রাখবেন, আসতে পারে ডেলসি রদ্রিগেজ বর্তমান যে প্রেসিডেন্ট, মানে মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন, ওনার নামটা একটু মনে রাখবেন। এরপর সর্বশেষ যে আমি কথাটা দিয়ে শুরু করেছিলাম, আসলে যে পেট্রোলিয়াম তেল, এটা কি আসলে ডেভিলস ক্রিয়েশন বা শয়তানের মল? এই যে উনি বলছিল ডেভিলস
এক্সক্রিশন মানে শয়তানের মল, এটা কি না? তো আমরা আসলে অনেকটাই দেখতে পাচ্ছি যে উনি তখন যে কথাটা বলছিল যে পেট্রোলিয়াম ইজ দ্য ডেভিলস এক্সক্রিশন, ইট ব্রিংস ট্রাভেল, ওয়েস্ট, কারাপশন অ্যান্ড রুইন। মানে এই পেট্রোলিয়ামই হচ্ছে শয়তানের মল, যেটা হচ্ছে যেমন শয়তানের মল যেমন হচ্ছে দুর্গন্ধ ছড়ায়, তেলও তেমনি নাকি দুর্গন্ধ ছড়ায়, এবং এটা হচ্ছে লোভ, যুদ্ধ, ধ্বংসের মেইন কারণ। সেটা অনেকখানি আমরা অনুমান করতে পারতেছি যে এই যে বর্তমান যে আহ, আগ্রাসন, সেটা অবশ্যই অনুমেয়। এবং তার যে এই যে আহ, কথা, ভেনেজুয়েলার যে তেলমন্ত্রীর যে বয়ান, সেটা আসলে অনেকাংশেই আসলে কি বলা যায় যে সত্য প্রমাণিত হয়েছে। সো তিনি এই যে পাবলো প্যারেস আলফাংসো তেলমন্ত্রী, সে যে বলেছিল যে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধ্বংস নিয়ে আসবে, এবং তেল যত ধরনের সংঘাত এর পিছনে রয়েছে তেল। তো আজকে তার দেশ ভেনেজুয়েলার জন্য এই কথাটি সত্য প্রমাণিত হলো, এবং এই তার কথা যেন ইতিহাস এটা যেন তার কথাকে আবারও সত্য প্রমাণিত করেছে। তো আশা করি আপনারা মোটামুটি এই ওপেক এবং এই ভেনেজুয়েলার যে কেন ভেনেজুয়েলার উপর আগ্রাসন এবং কী কারণে মাদুরোকে আটক করে নিয়ে নেওয়া হলো, এটার মোটামুটি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। এবং ওপেক গঠনের যে পটভূমি, কেন ওপেক গঠন হলো, এই মোটামুটি আপনারা একটা ধারণা এই ভিডিও থেকে পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে আপনাদের পরীক্ষাগুলো দিবেন। আসন্ন 50তম বিসিএসে আপনারা সকলেই হচ্ছে ভালো করেন। আর এখান থেকে অবশ্যই আপনারা দুটো বা দুটো পেতে পারেন বা বেশিও পেতে পারেন, অবশ্যই প্রশ্ন পাবেনই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।